সালাম আলাইকুম। কি সুস্থ আছে সবাই? যাক, সবাইকে ধন্যবাদ। সবাই খুব উজ্জীবিত না? এই উজ্জীবিত অবস্থাটা কি ধরে রাখতে চাই? আচ্ছা, এখন দেখেন, কথা আছে না যে খালি মুখে চিরা ভিজে না, নাকি? এরকম একটা কথা তো আছে, তাই না? আচ্ছা, তো বিশেষ করে আমাদের প্রত্যেকের জীবনে যদি ইনকাম না থাকে তাহলে কিন্তু এই উজ্জীবনী শক্তিটা থাকে না। রাইট ও রং? আমরা উজ্জীবিত থাকি না। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস দেখবেন আস্তে আস্তে হতাশা গ্রাস করে। ঠিক না বেঠিক? যেমন আমরা জানি আমাদের জীবনের বেসিক নিড কয়টা? বেসিক নিড কয়টা? আমরা অনেকেই জানি যে আমাদের বেসিক নিড কি? প্রথম কি বেসিক নিড? খাদ্য। তারপরে বস্ত্র। তারপরে বাসস্থান। তারপরে শিক্ষা, চিকিৎসা। আরো আছে? বিনোদন। রাইট? সবগুলো কি আমাদের বেসিক নিডের মধ্যে পড়ে, তাই না? এখন আধুনিক সায়েন্স কি বলে জানেন? আমাদের বেসিক নিড একটু চেঞ্জ করে দিছে। বেসিক নিড বলছে 3টা। বেসিক নিড কয়টা? নাম্বার 1 প্রোডাক্ট, পণ্য। 2 নম্বর হচ্ছে সেবা। 3 নম্বর হচ্ছে ইনকাম বা আয়। খেয়াল করেন পরিবর্তনটা কোথায়? কারণ আগে ছিল কি, আমরা ছোটকালে শিখতাম যে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এখন এসে শিখলাম যে আসলে জ্ঞানই শক্তি না। ঠিক না বেঠিক? জ্ঞান কি শক্তি? জ্ঞান তখনই শক্তি যখন আমরা এটা ইউটিলাইজ করব, যখন আমরা ব্যবহার করব। আপনি ওয়ালে 2টা ছুরি বাদাই করে রেখে দিচ্ছেন, একটা ভোঁতা আর একটা খুবই ধারালো, কিন্তু 2টা দেখতে একই রকম। 2টার মধ্যে কি কোনো পার্থক্য আছে যদি আপনি ইউজ না করেন? যদি দেখার জন্যই রাখেন 2টার ভ্যালু তো সমানই, কিন্তু যদি ইউজ করেন তাহলে ধারালোটার ভ্যালু আলাদা হবে। রাইট ও রং? এখন আপনার মধ্যে অনেক নলেজ আছে, অনেক কিছু আপনি জানেন, কিন্তু এটা আপনি ইউজ করলেন না, ইউটিলাইজ করলেন না। এই নলেজের কি কোনো ভ্যালু আছে? নাই। ঠিক সেম, আগে আমরা জানতাম, আগে শিখছিও, ডু অর ডাই। ঠিক না? ঠিক, আমরা এটা শিখছি না, বই পুস্তকে পড়ছি। বাট এখনকার সময় কি বলে? ডু বিফোর ডাই। মরার আগে করো। সেরকম হিম্মত থাকতে হবে, সেরকম চ্যালেঞ্জিং একটা মনোভাব থাকতে হবে, অ্যাগ্রেসিভনেস থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা? বিষয়টা হচ্ছে আপনি যা ভাববেন, আগে মনে করা হইতো যে সব কিছুতে আমি যদি বলি যে এটা হবে, এটা নাও হইতে পারে। আগে আমরা বলতাম যে বলা সহজ, করা কঠিন। এখনকার সায়েন্স কি বলে জানেন? এখনকার সায়েন্স বলে বলা কঠিন, করা সহজ। কি বিশ্বাস হয় না? হয় না? বলা কঠিন, করা সহজ। আপনি যদি কোনো কথা বলেন, এটা আজ যদি নাও ঘটে কাল ঘটবে, কাল যদি নাও ঘটে পরশুদিন ঘটবে, এটা ঘটবেই। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলাটা কঠিন। মানুষের মুখ দিয়ে যদি কখনো কোনো কথা বের হয়ে যায়, আপনি নিশ্চিত থাকেন এটা 500 বছর পরে হইলেও ঘটবে। বোঝা গেছে বিষয়টা? তাইলে আপনি যদি কোনো কথা বলতে পারেন, আপনি নিশ্চিত থাকেন এটা ঘটবে। তাহলে আমরা অনেক কথা বলতে পারি না। আমি জিতবো, আমার দ্বারা সম্ভব, আমি পারবো, এই কথাটা আমরা হিম্মতের সহিত বলতে পারি না। এই কথাটা বলার মতো সাহস অনেকের আমাদের নাই, যার কারণে পারি না। তাহলে আমরা কি আসলে পারবো?
এই সৎসাহস কি আমাদের আছে বলার মতো? হুঙ্কার দিয়ে বলার মতো সৎসাহস আছে যে হ্যাঁ আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, এটাকে আমরা ফিল করি? শুধু আপনি মন থেকে ফিল করেন যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে দেখবেন এটা ইজিলি হয়ে যাবে। এমন কোনো কিছু নাই যেটা আপনি ফিল করবেন যে আপনার দ্বারা সম্ভব এবং ঘটবে না, হবে না, এমন কিছু পৃথিবীতে নাই, হবেই। সুতরাং আপনার ভিজুয়ালাইজেশন থাকতে হবে, আপনার দূরদর্শিতামূলক মনোভাব থাকতে হবে, আপনার রাইট প্ল্যাটফর্মকে চুজ করতে হবে, রাইট সিস্টেমকে চুজ করতে হবে, রাইট প্রোডাক্ট চুজ করতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যেমন দেখেন ভিজুয়ালাইজেশন কি জন্য দরকার? যেমন আলবার্ট আইনস্টাইন, তাকে বিজ্ঞানীদেরও বিজ্ঞানী বলা হয়। সে একবার এক প্রোগ্রামে কতগুলা বিচি, ফলের বিচি নিয়ে তার স্টুডেন্টদের, তার অডিয়েন্সকে দেখাচ্ছে, আমার হাতে কি আছে দেখেন তো। সবাই বলতেছে কি? কিছু বীজ, কিছু বিচি, বীজ। একজন দ্বারাই বলতেছে আমি দেখতেছি বিশাল এক বাগান। সবাই কি বলছে? বীজ। একজন বলছে বিশাল এক বাগান। কোনটা রাইট, বীজ না বিশাল এক বাগান? এটা আপনি কত দূরদৃষ্টি দিয়ে দেখতে পারবেন যে বীজ বলছে, বিচি বলছে, সেও কিন্তু রাইট। যে বিচি বলছে সে কি অল্প দূরদৃষ্টি সম্পন্ন, সে সামনে যেটা আছে এটাই দেখছে। যে বলছে বীজ, সে আরেকটু দীর্ঘ দেখছে যে না এটা বীজ হিসেবে কাজ হইতে পারে। যে দেখছে বিশাল এক বাগান, সে কি অনেক দূরবর্তী জিনিসটাকে দেখতে পারছে। তাহলে আপনি কতটা দূরদর্শী সম্পন্ন এটা আপনাকে বুঝতে হবে। আপনি যখনই ফিল করবেন হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তখন কি আপনার দ্বারা সম্ভব। তাহলে আমরা কি ফিল করি যে আমাদের দ্বারা সম্ভব? এই ফিলিংসটা কি আমাদের আছে? ডু বিফোর ডাই, এই মানসিকতা কি আমাদের আছে? যে মরার আগে করব, এই এনথাসিয়াজম কি আমাদের আছে? সুতরাং সেইভাবে চিন্তা করতে হবে। যেমন দেখেন এখানে খাদ্য, খাদ্যটা কি দেখেন তো কোনটার মধ্যে পড়ে? পণ্য না সেবা? তাহলে খাদ্য মানে কি? পণ্য, এটা আমাদের একটা নিড। বস্ত্র, বস্ত্র কি পণ্য না সেবা? তাহলে এটা কি আমাদের একটা নিড। তাহলে বাসস্থান কি? পণ্য। শিক্ষা, চিকিৎসা, বিনোদন। এখন দেখেন এই যে পণ্য এবং সেবা, এই দুইটা যদি আপনি পাইতে চান আপনার জীবনে কি লাগবে? ইনকাম ছাড়া কি এইগুলো বাস্তবায়ন করা সম্ভব? তাহলে ইনকামটা আপনার একটা রাইট, ইনকামটা আপনার একটা বেসিক নিড, এবং এটা আপনার রাইট, এটা আপনার অধিকার। কোন দেশের সরকার যদি সেটা না দিতে পারে তাহলে সে বেকার ভাতা দেয়। আপনি যখন ইনকামের যোগ্য হবেন কিন্তু কাজ নাই, তাহলে সরকার কি করে? বেকার ভাতা দেয়। সেটা কোন দেশে? উন্নত দেশে। কিন্তু আমাদের দেশের সরকারের দ্বারা কি এটা করা সম্ভব? এই মুহূর্তে সম্ভব না, বাট অনেক ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। যেমন দেখেন বয়স্ক ভাতা দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? দুস্থ ভাতা দিচ্ছে, ঠিক না? তাহলে অনেক দিক দিয়ে কিন্তু আগায় আসছে। তাহলে ইনকামটা কিন্তু আপনার অধিকার, বাট এই যে অধিকার, এই অধিকারটা এই মুহূর্তে আপনি রিকভারি করতে পারছেন না। তো বিশ্বের বিভিন্ন দেশে সরকারের উপর চাপ কমানোর জন্য তারা উন্মুক্ত করে দিয়েছে সিস্টেমগুলোকে। এই জন্য আমরা অনেক ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এর সুযোগ পাই, ফ্রিভাবে ইনকামের সুযোগ পাই। আগে দেখেন আমরা অফিস বলতে কি বুঝতাম? একটা জায়গায় একটা অফিস নেবে, একটা রুম থাকবে, একটা চেয়ার থাকবে, একটা টেবিল থাকবে, নাকি এরকম ফিল করতাম না? আর এখন আপনি আশ্চর্য হবেন, আমার এক ফ্রেন্ড তিনি বাংলাদেশে বসে আমেরিকাতে চাকরি করে। চাকরি করে কোথায়? আমেরিকা, কিন্তু তার অফিস কোথায়? বাংলাদেশে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? প্রযুক্তির মাধ্যমে। তাহলে আপনাকে প্রযুক্তিগুলা আয়ত্ত করতে হবে। আপনি যদি নিজেকে ডেভেলপ না করেন তাহলে ইনকামের সোর্সগুলো কিন্তু আপনি পাবেন না, ইনকামের ওয়েগুলো কিন্তু পাবেন না। তাহলে
প্রযুক্তির সাথে আপনাকে কানেক্টেড হইতে হবে এবং আপনাকে এন্টারপ্রেনার হইতে হবে। কি হইতে হবে? এন্টারপ্রেনার হইতে হবে, উদ্যোগী হইতে হবে। আপনাকে সবসময় ফিল করতে হবে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। আমাকে বুঝাইতে পারছি? আপনি ইনকামের সোর্সের জন্য অন্য কোথাও চাকরি করবেন এরকম মানসিকতা আপনার থাকা উচিত হবে না। কারণ আদার জনের যা আছে, যার একটা মিল ফ্যাক্টরি আছে, যার আরো 10 জনকে চাকরি দেওয়ার ক্যাপাসিটি আছে, আপনার মধ্যেও কিন্তু তাই আছে। তাহলে সে চাকরি দিচ্ছে, আপনি কেন পারবেন না? এই জিনিসগুলো যখন আপনি নিজেকে রিয়েলাইজ করবেন, নিজের মধ্যেই প্রশ্নগুলো করবেন, দেখবেন এই জিনিসগুলো আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। তাহলে আমরা সচরাচর যা জানি সবকিছু যে রাইট এমন কিন্তু না। এখনকার যুগে এই জিনিসগুলো কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের বেসিক নিড এখন কয়টা? 3টা। এটা মনে থাকবে কি? পণ্য, সেবা এবং ইনকাম। এই ইনকামটা আমাদের অধিকার, বাট এই সোর্সগুলো আমাদের নাই। এখন ইনকামের ক্ষেত্র হিসাবে আপনি কি বেছে নেবেন? ইনকামের ক্ষেত্র হিসেবে আপনি বেচতে পারেন নাম্বার 1 চাকুরি, যেটা আমরা সচরাচর বেছে নিই। ছোটকাল থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াই, ভাই বোনদেরকে সহযোগিতা করি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, কিসের জন্য? সে চাকরি করবে। তাহলে চাকরি মানে কি? দেখেন, যে যত বড় শিক্ষিত, যত বেশি শিক্ষিত, সে তত বড় চাকর। ঠিক না ঠিক? এটা একজন চাকরিজীবীকে ছোট করছে বিষয়টা তা না, একটা চাকরিজীবীও কিন্তু তাই ফিল করে। করে কি করে না? একটা চাকরিজীবীও কিন্তু তাই ফিল করে। তাহলে বিষয়টা এই জন্য বললাম যে আপনি লেখাপড়া শিখেন কিসের জন্য? চাকরির জন্য করেন না। আপনি স্ব উদ্যোগে নিজে কিছু করবেন, আরো 10 জনকে সেখানে সহযোগিতা করবেন। বুঝা গেছে? তাকেও ইনকাম সোর্স তৈরি করে দিবেন। সেটা কি? ফ্রিল্যান্সিং। সেখানে 9টা 5টা অফিস করতে হবে এরকম যাতে না হয়, সেই রকম সোর্সগুলো আপনিও তাদেরকে করে দেন। আপনি যেরকম চিন্তা করেন আপনিও তাদেরকে সেই চিন্তায় সহযোগিতা করেন। আপনি চাকরির মাধ্যমে ইনকাম করতে পারেন, বাট সেই ফিলিংসটা আপনার মধ্যে থাকবে কিনা, বা এইটা আপনার রাইট ফিলিংস কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে? আপনি যদি চাকরির উপর ভরসা করেন তাহলে বেকারের সংখ্যা একটা বাড়লো। ঠিক না ঠিক? আপনি যদি ফিল করেন যে আপনি লেখাপড়া শেষ করে চাকরি করবেন, আপনি ধরে নিতে পারেন বেকারের সংখ্যা একটা বাড়লো। তাহলে আপনাকে প্রথম অবস্থায় কি করতে হবে? চাকরির জন্য চিন্তা না করে এমন কিছু করতে হবে যাতে আপনি দেশের জন্য বোঝা না হন, আপনি দেশের জন্য বার্ডেন না হন। আচ্ছা, তো এটা একটু মাথায় রেখেন, এটা ব্যাপারে একটু আলাপ করব। দ্বিতীয়ত হয়েছে আপনি চিন্তা করতে পারেন কি? ছোট ব্যবসা, এন্টারপ্রেনারশিপ। কি? এন্টারপ্রেনারশিপ, ছোট ব্যবসা, ছোট উদ্যোক্তা। ছোট উদ্যোক্তার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, দেখবেন ছোট ছোট ব্যবসায়ী যারা এখানে কারা আছেন ব্যবসা করেন? এরকম কেউ আছেন ব্যবসা করেন? ফাইন, 2-4 জন আছে, এদের জন্য একটু হাততালি। আপনি আপনি কিসের ব্যবসা করেন? সরি, বুঝিনি। মুদির দোকান এবং মোবাইল ব্যাংকিং, ওনার জন্য আরেকটা হাততালি। আপনি আপনি কত পুঁজি নিয়ে শুরু করছেন? পুঁজি কত আপনার? 4-5 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা ক্যাশ। আপনি শুরু করছেন কি 4-5 লক্ষ টাকা দিয়ে না আরো বেশি? কত টাকা দিয়ে শুরু করছেন? মানে কতদিন, বয়স কতদিন? 10 বছর। 1,500 টাকা নিয়ে শুরু করছেন। আচ্ছা, তাহলে আপনার কি মনে হয়েছে যে ব্যবসায় পুঁজি লাগে নাকি অভিজ্ঞতা লাগে? অভিজ্ঞতা লাগে এবং সততা লাগে। ফাইন, ওনার জন্য একটা হাততালি। বসেন। তাহলে দেখেন ব্যবসায় কিন্তু পুঁজিটা গুরুত্বপূর্ণ না, পুঁজিটা গুরুত্বপূর্ণ না। এইখানে গুরুত্বপূর্ণ হয়েছে প্রথম ডিসিশন। আপনি যদি রাইট ডিসিশন নিতে পারেন, যেমন দেখেন একজন
নেটওয়ার্কিংয়ের সাথে জড়িত হয়ে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে। এখন আপনার কাছে যদি মনে হয় সে 5 লাখ টাকা ইনকাম করে, তাহলে আমি নেটওয়ার্কিংই করি, এটি কিন্তু একটা রং ডিসিশন। আপনাকে রাইট ডিসিশন নিতে হবে এবং ডিটারমিনেশন থাকতে হবে, হ্যাঁ আমি সেই ইনকাম করে আমি ইনকাম করে দেখাবো। তাহলে আপনি এখান থেকে কি করবেন? শিখবেন। শিখতে সময় চলে যাবে 1-2 বছর 3 বছর। উনি 10 বছর যাবত বিজনেস করে, এখন ওনার পুঁজির পরিমাণ কত? 4 লক্ষ টাকা। কিন্তু এমএলএম আমরা যারা আসি, এদের একটা ফিলিংস থাকে, আরে শুরু করেই 3 মাস পরে আমি 4 লক্ষ টাকা মান্থলি ইনকাম করব। আমাদের অনেকের এই ফিলিংস থাকে না? সিস্টেমে 4 লক্ষ টাকা ইনকাম করা যায় মাসে, এটা ঠিক আছে, বাট আপনি প্রথম থেকেই যদি এইটাকে চিন্তা করেন, তাহলে এই সোনার হরিণ কিন্তু আপনি ধরতে পারবেন না। আপনাকে হাঁটি হাঁটি পা পা করে আগাইতে হবে, সিস্টেমেটিক ওয়ে আগাইতে হবে। সিস্টেমে ইনকাম করা যায়, এটা ঠিক আছে, বাট এটা আপনি 3 মাসেই পারবেন না, আপনাকে সময় দিতে হবে। দেখেন, সময়, ধৈর্য, ধৈর্য এমন একটা জিনিস, আপনি যদি চিন্তা করেন, যেমন দেখা গেছে একটা কথা আছে ইংরেজিতে, গুড থিং আর ওয়েটিং ফর দোজ হু বিলিভ। যে বিশ্বাস করে সে ভালো জিনিসটা পায়। দ্য বেটার থিং আর ওয়েটিং ফর দোজ হু পেশেন্ট। যে ধৈর্য ধারণ করে সে কি ভালোর থেকে আর একটু ভালো জিনিসটা পায়। দ্য বেস্ট থিং আর ওয়েটিং ফর দোজ হু নেভার গিভ আপ। সবচেয়ে ভালো জিনিসটা তার জন্য অপেক্ষা করে যে ছেড়ে যায় না। তাহলে এখন উনি যে 10 বছর ধরে লেগে আছে, উনি যদি 3 বছর 4 বছর পরে, আচ্ছা যিনি ব্যবসায়ী, আপনার ক্ষেত্রে একটু, আপনি কত বছর সময় থেকে আপনার ডেভেলপমেন্ট শুরু হয়েছে ভালোভাবে? কয় বছর? 1 বছর পর থেকে। 1 বছর পর থেকে ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তাহলে দেখেন 1 বছর পর্যন্ত কিন্তু উনি কি করছে? এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। ওনার ব্যবসায় বিভিন্ন, আপনি বসেন, ওনার কি এক্সপেরিমেন্ট করতে হয়েছে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই সিস্টেমে আমরা এসে 3 মাস পর্যন্ত যদি কোনো কিছু না পাই, 3 মাস পর থেকে কি এখান থেকে কুইট করার চিন্তা করি। বুঝা গেছে বিষয়টা? তাহলে কি করতে হবে? আপনার ইনকামের রাইট আছে, এবং ইনকামটা আপনি করতে পারেন চাকরির মাধ্যমে, ইনকামটা আপনি করতে পারেন এন্টারপ্রেনারশিপের মাধ্যমে, যেখানে আপনার কিছুটা হইলেও বিনিয়োগ লাগবে। আপনি ইনকামটা শুরু করতে পারেন বিজনেসের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিজনেসের মাধ্যমে। বিজনেসটা কি? এটা আরেকটু বড়। বিজনেসটা আরেকটু বড় আকারে যেটা করবেন। এন্টারপ্রেনারশিপ শুধু আপনি একা শুরু করলেন, এরপর আস্তে আস্তে বাড়াবেন, এটা বিজনেসে পরিণত হবে। আর বিজনেসটা প্রথম থেকেও বড় আকারে শুরু করতে পারেন। তারপর আরেকটা কি হতে পারে? বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। যখন টাকা আনবে, আপনি শ্রম দিবেন না, বাট টাকায় কি করবে? টাকা আনবে। বিনিয়োগ কিরকম? যেমন অনেকে শেয়ার বাজারে বিনিয়োগ করে না? অল্প পুঁজিও যাদের আছে তারাও কিন্তু এই বিনিয়োগটা করতে পারে। তো এখন আমরা এখানে যারা আছি, আমরা কোনটা করি? চাকরি, এন্টারপ্রেনারশিপ, বিজনেস, বিনিয়োগ। আমরা এখানে যারা আছি, আমরা কি কোনটাকে চিন্তা করছি এটা বলেন? আমাদের চিন্তা এখানে কোনটা? চাকরি, এন্টারপ্রেনারশিপ, বিজনেস, বিনিয়োগ। মাল্টি লেভেল মার্কেটিং আপনি যেটা করছেন, এটা কি? তাহলে আগে জানতে হবে এটা কি। এটা হচ্ছে একটা বিজনেস, এটা চাকরি না যেখানে আপনার মাস শেষে বেতন দেওয়া হবে। এটা এন্টারপ্রেনারশিপ না যেটা আপনি একা একা করবেন, এটা টিম ওয়ার্কের মাধ্যমে করতে হবে। বুঝা গেছে? এটা কি? এটা একটা বিজনেস, এবং এখানে কোনো বিনিয়োগ না যে আপনি বিনিয়োগ করে রাখলেন 10,000 টাকা, মাসে মাসে টাকা আসতে থাকবে, এটাও কিন্তু না। বিজনেসটা কি করতে হবে? করতে হবে, এবং সিস্টেমেটিক ওয়েতে লেগে থাকতে হবে। এই বিজনেসটা শুধু করলেই আপনাকে রিটার্ন দিবে তা কিন্তু না, এটা একটা সিস্টেমে করতে হবে, একটা পলিসি মেনটেন করে করতে হবে। সেই পলিসিগুলো কি আপনাকে জানতে হবে, ঠিক আছে? যেমন দেখেন, এই ইনকাম আমরা কিভাবে করব? বিজনেস করে করব। তো বিজনেসটা কিভাবে মেনটেন করব? একটু বলছেন তো। আগামীকালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, মনে হয় 50-60 জন নিয়ে, তাই না?
কালকে আমি এই বিষয়টা নিয়ে একটু দ্রুত একটু জোরে ইয়ে করতে হবে। আমরা বিজনেসটা কিভাবে করব এই বিষয়টা নিয়ে ডিটেলস আলাপ করব। আজকে আপনাদের সামান্য একটু হিন্টস দিই শুধু, ঠিক আছে? কালকে ডিটেলস একদম স্টেপ বাই স্টেপ আলাপ করবো। নাম্বার 1, বিজনেস করতে গেলে কি লাগবে দেখেন। বিজনেস করার জন্য প্রথম যে ধাপ এটাকে বলা হয় ডিসিশন। প্রথম ধাপ কি? ডিসিশন, সিদ্ধান্ত। যে আপনি এটা করবেন কি করবেন না, সিদ্ধান্তটা কার? নিজের। বুঝা গেছে? সিদ্ধান্তটা যদি রাইট হয় আপনি ইজিলি সফল হবেন। রাইট হওয়ার জন্য কি আপনার হিউজ কনফিডেন্স মেনটেন করে তার কাজের রেজাল্ট এবং যে কনফিউশনে থাকে তার কাজের রেজাল্ট কি একই হবে? হবে না। তাহলে কি আমরা কি কনফিডেন্টটা ধরে রাখবো? আমাদের দ্বারা কি সম্ভব? আমরা কি পারবো? তাহলে আমরা বিজনেসটা করবো এই সিদ্ধান্ত কি নিছি? আমরা 2-in-1 এর মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে চাই, এই সিদ্ধান্তটা কি নিতে পারছি? তাহলে যদি এই সিদ্ধান্তটা নিতে পারি তাহলে এই কনফিডেন্টটা যদি পাশাপাশি ধরে রাখি তাহলে কিন্তু সফল হব। দেন 3 নাম্বার কি? কমিটমেন্ট। 3 নাম্বার কি? কমিটমেন্ট। কমিটমেন্ট কত গুরুত্বপূর্ণ দেখেন। যেমন দেখেন মিস্টার এ তার 100 কোটি টাকা আছে, মিস্টার বি তার 50 লাখ টাকা আছে। 100 কোটি আর 50 লাখ দুইটার মধ্যে অনেক ডিফারেন্ট না? অনেক ডিফারেন্ট। এখন ধরেন প্রচলন আছে যে 100 কোটি টাকার মালিক সে এক সময় কমিটমেন্ট রক্ষা করতে, এখন পারে না বা করে না, তার মধ্যে অহংকার বোধ তৈরি হয়েছে। আরেকজনের 50 লাখ টাকা আছে কিন্তু সে কমিটমেন্টে রক্ষা করে। এনি হাউ যদি কখনো কোনো কথা দেয় তাহলে সেই কথাটা সে এনি হাউ রাখবে। এখন দেখেন তো আপনি এজ এ বিজনেসম্যান হিসেবে কার সাথে বিজনেস ডিল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? তাহলে বি তো মাত্র 50 লাখ টাকার মালিক। বি কি অনেক কম ধনী না তার থেকে? তাহলে দেখেন একটা কমিটমেন্ট কি 100 কোটি টাকার থেকে বেশি ভ্যালু আছে না নাই? তাহলে আপনার কমিটমেন্টটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। আপনি আপনার অ্যাসোসিয়েটকে বলছেন তুমি 10টায় আসো, সে আইসা দাঁড়ায় রয়েছে, আপনার সে ফোন দিতেছে আপনি 11টা পর্যন্ত খোঁজখবর নাই, তাহলে সেই বিজনেসটা হবে? আপনি নিশ্চিত থাকেন 2022 সাল বাংলাদেশে এমএলএম প্রতিষ্ঠা কত তারিখের মধ্যে হবে আমি জানি না, বাট 2021 সালের মধ্যেই প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ। ঠিক আছে? 2021 সালের মধ্যে 2-in-1 এর 100% লিগ্যালিটি, লিগ্যাল অথরিটি যারা আছে এরা 100% লিগ্যাল পারমিশন দিবে 2-in-1 কে, এটা নিশ্চিত থাকেন। আমরা সেইভাবেই কাজটা করছি। এক, আমাদের প্রোডাক্ট 100% লিগ্যাল ওয়েতে মেনটেন হবে। আমাদের ভ্যাট ট্যাক্স 100% আমরা গভর্নমেন্টকে দিব। অর্থাৎ লিগ্যাল যত বিষয়গুলো আছে সকল বিষয়গুলো 2021 সালে মেনটেন্যান্সের পাশাপাশি আমরা সর্বোচ্চ বিজনেস ইনশাআল্লাহ 2021 সালে করব। এরপরে শুধু সামনে আগাইতে থাকবে, পিছনে আর পড়তে হবে না। তো যে কারণে কথা বলতেছিলাম, যখন 2021 সালে কোম্পানির পজিশনটা এরকম হবে তখন আপনার কি মনে হয় না সারা বাংলাদেশের 10 কোটি লোক 2-in-1 সম্পর্কে জানবে? কারণ মিডিয়া পজিটিভ থাকবে, গভর্নমেন্ট পজিটিভ থাকবে, প্রশাসন পজিটিভ থাকবে, সুশীল সমাজ পজিটিভ থাকবে, 2-in-1 নিয়ে কন্টিনিউয়াসলি টকশো হবে এবং পজিটিভ টকশো হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। ঠিক আছে? তাহলে যদি তাই হয় 2022 সালে যদি 10 কোটি লোক জানে তাহলে আপনার লাভটা কি? আপনার তো ক্ষতি হবে। বলতে পারেন কিভাবে ক্ষতি হবে? কারণ আপনি যার কাছেই যাবেন দাওয়াত নিয়ে সে বলবে হ্যাঁ আমি 2-in-1 সম্পর্কে জানি, বলতে হবে না। তাহলে আপনার গেস্ট কে হবে? আপনার তো কোনো গেস্ট নাই। সবাই 2-in-1 সম্পর্কে জানলে আপনার সমস্যা না? কারণ আপনি তো কাউকে ইনফরমেশনটা দিতে পারতেছেন না। বোঝেন নাই? বিষয়টা এরকম হবে না? তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে আপনি যে রাইট ডিসিশনওয়ালা ব্যক্তি এটা মানুষকে প্রুভ করতে হবে। আপনার নিজের প্রতি যে কনফিডেন্ট আছে, আপনার যে আত্মবিশ্বাস আছে, আপনি যে আপনার মধ্যে যে এনথাসিয়াজম আছে, আপনার মধ্যে যে ডিটারমিনেশন আছে, এটা মানুষের কাছে প্রুফ হইতে হবে। আপনি যে কমিটমেন্ট 100% রক্ষা করেন এটা মানুষের কাছে প্রুফ হইতে হবে। অর্থাৎ আপনি 1000 জনের কাছে যাবেন, কেউ হয়তো আপনার কথায় সাড়া দিবে না। আবার কেউ কেউ আছে যারা একটা চেম্বার নিয়ে বসে থাকবে,
বা কাউকেই নক করবে না, কিন্তু এই 1000 জনই তাকে নক করবে। তাহলে কি দরকার? তাহলে হয়েছে আপনার পার্সোনালিটি আগে ডেভেলপ করেন, আপনার গুডউইল আগে ডেভেলপ করেন। আমি কি বুঝাইতে পারছি? আপনার নিজেকে ডেভেলপ করেন। সেলফ ডেভেলপমেন্ট অনেক বেশি জরুরি, সফট স্কিল ডেভেলপমেন্ট অনেক বেশি জরুরি। আপনার কথা বলতে শিখতে হবে, আপনার মানুষের সাথে ভালো বিহেভ শিখতে হবে, আপনার সততা প্র্যাকটিস করতে হবে, সত্য কথা বলতে হবে। আমি কি বুঝাইতে পারছি? কমিটমেন্ট রক্ষা করতে হবে। অর্থাৎ সকল গুণে গুণান্বিত যদি আপনি হন, সবাই আপনার দিকে মার্চ করবে। যেমন দেখেন, এখন হয়তো বাজারে কত 1000 প্রতিষ্ঠান আছে, হয়তো তখন 2 into 1 কে গিয়ে বলতে হয় যে আমি 2 into 1 থেকে আসছি, আপনি আসেন। আমিও এটা বলতে পারি যে আমার পজিশনটা এরকম হবে, 2022 সাল থেকে আমাকে দাওয়াত দেওয়া দরকার পড়বে না, বিভিন্ন লোকজন 2 into 1 লাইন ধরে জয়েন করবে। বুঝতে পারছি? তাহলে এখানে কি কমিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। দেন হইছে অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, আপনাকে সততা ধরে রাখতে হবে। সততা, সততা কি জিনিস? যেমন দেখেন, আমি ডিটুকের সময় এক লিডারকে চিনি, যিনি শুধুমাত্র সৎ থাকার কারণে বা সততা ধরে রাখার কারণে সে ডায়মন্ড রিচ। ঠিক আছে? একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে আমি ছিলাম। তো কুমিল্লার এক ভদ্রলোক, সে বলতেছে, ওই সময় তো 100 টাকার নোট আর 500 টাকার নোট ছিল, 1000 টাকার নোট ছিল না। তো তার 500 টাকার বাংতি লাগবে, তাই সে বলতেছে, বস একটু 500 টাকার বাংতি দিলে ভালো হইতো। তো সে বলে আমার কাছে নাই। অথচ আমি দেখছি একটু আগেই তার কাছে 100 টাকার 10,000 টাকার একটা বান্ডেল দিয়ে গেছে একজনে, সে পকেটে রেখে দিছে। কিন্তু যখন ওই ব্যক্তিটা এসে বলছে যে আমাকে 500 টাকার বাংতি দিতে হবে, সে বলছে তার কাছে নাই। তা আমি তখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে তো ছিল, আপনি তো এটা বাংতি দিতে পারতেন। সে আমাকে যে কথাটা বলছে, ওই কথার প্রেক্ষিতে আমার কিন্তু তার প্রতি রেসপেক্টটা বেড়ে গেছে। সেটা হচ্ছে, দেখো এই যে টাকাটা দিছে, এটা হচ্ছে তার আমানত, এটা সে আমাকে যেভাবে দিছে এই টাকাটা আমি অফিসে সেইভাবেই জমা দিতে চাই। দেখেন কথাটা কি, শুধু তার এই অনেস্টির কারণে তার ডাউনলাইনে সে এতটাই সমাদৃত ছিল, এতটা বেটার পজিশনে ছিল, সে তার 2 সাইডে কাজ করছে, তার তেমন কোনো খরচও করতে হয় না, এবং সে ডায়মন্ড হয়ে গেছে। তাহলে বুঝেন অনেস্টিটা কত গুরুত্বপূর্ণ। অথচ আমরা কি করি, আরেকজনের টাকা দেয়, সেটা ভাইঙ্গা আপলাইনের কাছে বলে দিই যে আপনি, উনি তো 500 টাকা দিছিল, বা অথবা দেয় নাই, আপনি নিয়ে ভাইঙ্গা ফেলছেন, কিন্তু বলতেছেন দেয় নাই, এটা আপনাকে একটু বেরো দিতে হবে। প্রেশারটা কার উপর চাপাই দেই? আপলাইনের উপর। তাহলে কি আমার দ্বারা বিজনেসে সাকসেস হওয়া সম্ভব? তাহলে বিষয়গুলো একটার সাথে আরেকটা রিলেটেড, আপনাকে বুঝতে হবে। বুঝে গেছে? তা আপনাকে অনেস্টি মেনটেন করতে হবে। যেমন একজনের গেস্ট দেখলাম অফিসে আসছে, চুপে চুপে তার বাসায় চলে যাই, তাকে ফোন দেই যে তুমি আসছো, আগামী 3 মাস পর্যন্ত আসা দরকার নাই, 3 মাস পরে তোমারে কইমু কি করতে হবে, এরকমও বলি না? এরকমও কিন্তু অনেকের অ্যাক্টিভিটিস আছে। তাহলে বিষয়টা কি, আমরা অনেস্টি এবং ইন্টিগ্রিটিটা ফিল করি না, এটা হচ্ছে মূল বিষয়। অনেস্টি এবং ইন্টিগ্রিটি, দেখেন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে তার টিচার, তুমি যদি চৌরাস্তার মোড়ে দাঁড়ায় ছিলা, ধরো দেখলা যে একজন একটা টাকার বস্তা ফালাই রেখে গেছে, টাকার ব্যাগ, তো তুমি কি করবা টাকার ব্যাগটা পাইয়া? স্টুডেন্ট উত্তর দিল, আমি চারদিকে তাকায় দেখব, যদি দেখি কেউ দেখে ফেলছে তাইলে টাকার বস্তাটা আর ধরবো না। সম্পর্ক তার বিজনেস তত বড়, যার রিলেশন যত বেশি, বিজনেস তত বেশি। আমরা কি করছি? নেটওয়ার্কিং করছি। আমরা কি MLM করছি, MLM এর মাধ্যমে একটা কমিউনিটি ডেভেলপ করছি। 2022 সালে 2021 সালে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করছি, যেটা চেয়ারম্যান স্যার বলছে যে আমরা ইন্টারনালি যে প্ল্যান করছি, যে সিস্টেম অলরেডি ডেভেলপ করছি ইন্টারনালি, যেটা আগামী জানুয়ারি থেকে ইমপ্লিমেন্টেশন হতে যাচ্ছে, এই বিষয়গুলো শেয়ার করার জন্য। আসলে শেয়ার করার সময় এখনো আসে নাই, আপনারা জানুয়ারি থেকেই সেগুলো পাবেন। ঠিক আছে? তবে শুধু আমি এইটুকু বলতে পারি যে 2021 সাল থেকে আমরা যে প্ল্যানগুলো ডেভেলপ করছি, গভর্নমেন্টের অনুমতি সাপেক্ষে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্পোরেট অর্গানাইজেশনের সহযোগিতা নিয়ে 2021 সালে আমাদের সদস্য সংখ্যা হবে 1 crore। বেনিফিশিয়ারি সংখ্যা কিভাবে হবে?
এটা হয়তো অনেকের কাছে কনফিউশন মনে হবে, বাট ঘটনা কিন্তু ঘটবে। বুঝা গেছে? তাহলে এখন আপনি দেখেন, আমার যদি 1 কোটি সদস্য হয়, এই বগুড়াতে যদি 5 লক্ষ মেম্বার 21 থাকে, তাহলে আপনি বলেন তো কোন দোকান আমার হওয়া দরকার আছে, না সকল দোকানদার আমার পিছনে দৌড়বে যে আমার সাথে চুক্তি করেন আপনার মেম্বারগুলো আমার এখান থেকে শপিং করবে? বলেন কোনটা করবে? তাহলে আমি শুধু একটা কমিউনিটি ডেভেলপ করব। এই কমিউনিটি ডেভেলপ করার কারণে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার হওয়া দরকার নেই। বিভিন্ন কোম্পানি আমার কাছে আসবে যে আপনি আমার সাথে চুক্তি করেন। কোনো মোবাইল ব্যাংকিং আমার হওয়া দরকার নেই, তারা আসবে যে আমার সাথে চুক্তি করেন। কোনো দোকান আমার হওয়া দরকার নেই, তারা আসবে যে আমার সাথে চুক্তি করেন। কোনো ব্র্যান্ড আমার হওয়া দরকার নেই, ওই ব্র্যান্ড আসবে যে আমার সাথে চুক্তি করেন, শুধু আমার ব্র্যান্ডের প্রোডাক্টটা যাতে আপনারা নেন। রাইট অর রং? তাহলে এখন পাওয়ার কোনটার? রিলেশনশিপ নেটওয়ার্কের, নাকি হিউজ টাকা ইনভেস্ট করবো কোটি কোটি টাকা সেটার? কোনটা? রিলেশনশিপের, নেটওয়ার্কের, কমিউনিটির। তো আমরা 21 এমন একটা কমিউনিটি ডেভেলপ করব যে সবাই আমাদের কাছে, তারা কোটি কোটি টাকা দিয়ে বিজনেস করছে, সেই বিজনেসের অংশীদার কিন্তু শুধু এই নেটওয়ার্কিং থাকার কারণে, এই কমিউনিটি থাকার কারণে অটোমেটিক আমরা কিন্তু পেয়ে যাব। সেটার অংশীদার কিন্তু আপনার দ্বারা হওয়া সম্ভব যদি আপনি লেগে থাকেন। বুঝা গেছে না যায় নাই? তাহলে ওই যে বলছি ভিজুয়ালাইজেশন, কেউ হয়তো দূরে জিনিসটা দেখে না, কেউ দেখে। আপনারা যারা দেখবেন, আমি মনে করি যারা তারা 21 সাথে লেগে থাকবেন, যারা এতদিন লেগেছিলেন ধৈর্য ধরে আর 1 বছর 2 মাস লেগে থাকবেন, তখনই আপনারা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ 21 কি করতে যাচ্ছে। বুঝা গেছে বিষয়টা? তাহলে দেখেন, আপনি যদি রাইট ডিসিশন নিতে পারেন, আপনার মধ্যে যদি কনফিডেন্ট থাকে, আপনার মধ্যে যদি কমিটমেন্ট থাকে, আপনার মধ্যে যদি অনেস্টি ইন্টিগ্রিটি থাকে, ডিসিপ্লিন থাকে, প্যাশন থাকে, রিলেশনশিপ থাকে, তাহলে আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান। আমরা কি বিজনেসম্যান হইতে চাই? তাহলে অবশ্যই এই 7টা বিষয়কে মানতে হবে। এটাকে আমি বলি 7 ম্যাজিক স্টিক অফ সাকসেস। এটা কি 7টা জাদুর কাঠি। এটা এমন জাদুর কাঠি, এই এক একটা জাদুর কাঠির এত পাওয়ার, আপনি কাউকে ধরবেন যে শ্রমন্তর ছু হয়ে যাও, হয়ে যাবে, কিন্তু সেটা আপনার মধ্যে থাকতে হবে। বোঝা গেছে না যায় নাই? এই 7টা জাদুর কাঠি যদি আপনার কাছে থাকে, আপনি যেইখানে যান আপনি সফল হবেন। আমরা কি সফল হইতে চাই? তাইলে এই 7টা জাদুর কাঠি কি আমাদের দরকার? আচ্ছা, এইখানে বলেন তো, কোথাও কি অর্থের কথা বলা আছে? কোথাও টাকার কথা বলা আছে? কোথাও পুঁজির কথা বলা আছে? নাই। আপনার বিজনেস করতে হলে পুঁজি দরকার নাই, বাট এই জিনিসগুলো দরকার। প্রত্যেকটা জিনিস পুঁজি থেকে অনেক গুণ বেশি দরকার এবং অনেক গুণ পাওয়ারফুল। বুঝা গেছে না যায় নাই? আচ্ছা, এর সাথে যদি পুঁজিটা যুক্ত হয়, যেমন দেখেন আপনি ভাত খাইলেন মাংস দিয়া, তার সাথে যদি লবণ হয় তাহলে টেস্টটা ভালো হয়। রাইট? রাইট অর রং? তাহলে পুঁজিটা হয়েছে লবণের মতো। আপনার এই 7 ম্যাজিক স্টিক দিয়ে আপনি কি সুমন্তর সু হয়ে যাবে, বাট যদি কিছু পুঁজি হয় যেটা আপনার নিজের জন্য ব্যয় করবেন, কিসের ক্ষেত্রে? আপনার পোশাক আশাক যাতে মিনিমাম মার্জিত হয়, আপনার জুতা দেখলে যাতে মনে না হয় যে উনি তো অন্তত 10 বছরের জুতা কিনে নাই। বুঝেন নাই? আপনার সকল কিছু সেটআপ গেটআপ দেখলে যাতে ফিল করে যে হ্যাঁ আপনি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেন। বুঝা গেছে? ওইটুকু পুঁজি যদি আপনি বিনিয়োগ করতে পারেন, পাশাপাশি এই 7টা ম্যাজিক স্টিক যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান। আমরা কি আমাদের বিজনেসে সফল হতে চাই? আমরা 21 মাধ্যমে সফল হতে চাই? তাহলে 21 লেগে থাকতে হবে, লেগে থাকার মানসিকতা থাকতে হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এমডি মহোদয়কে চমৎকার একটা ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য, যেটা 7 স্টিক ম্যাজিক জাদুর মতো কাজ করবে। ইয়েস অর নো? তো স্যারের জন্য জোরদার করো তাহলে প্লিজ বিজ্ঞান বন্ধুরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ধৈর্য সহকারে আজকে
WM21 অল ভিশন 21-এর যে প্রোগ্রাম করলেন 5:30 পর্যন্ত, এই জন্য আমার তরফ থেকে এবং কোম্পানির তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। তা আজকে প্রোগ্রাম করে আপনাদের একটা বিশ্বাস, আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করেন এবং W21-কে ভালো লেগে ভালোবেসে কাজ করেন। 2021 সালে আমি আগে বলছি, এখনও বলতেছি যে 21 সাল একটা বিস্ফোরণ নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ মাল্টিলেভেল মার্কেটিং, W21-এর মার্কেটিং। এই 21 সাল আপনারা যে ধৈর্য সহকারে শুধু লেগে থাকবেন, এই লেগে থাকাটাই এখানে হলো আমাদের হলো সবচেয়ে উপযুক্ত সময়। এখন জিনিস হলো কাল হলো 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতকে আপনি কি করেন? ওখান থেকে শিক্ষা নিয়েছেন। বর্তমানকে আপনি কাজে লাগান আজ থেকে অতীত বাদ দিয়ে আপনি বর্তমানকে কাজে লাগান। অটোমেটিক ভবিষ্যৎ কিন্তু 21 সালে আপনার ঘটে যাবে ইনশাআল্লাহ। কি আসলে ঠিক না? এই জন্য আপনাদের বলতেছি আগামীকাল যারা আছেন তারা ট্রেনিংটা ভালোভাবে করবেন, কারণ লিডারশিপ ট্রেনিং, এই ট্রেনিংটা এমডি সাহেব অনেকগুলো প্রোগ্রামের অনেকগুলো তথ্য বলবে আমাদের কোম্পানি সম্পর্কে। আর আজকে যারা নতুন আসছেন বা এখন চলে যাবেন, ঠান্ডা মাথায় তারা গাড়িতে ভালোভাবে উঠবেন এবং গন্তব্যস্থলে পৌঁছে যাবেন এবং তারা হুড়া করবেন না, ভালোভাবে সুষ্ঠুভাবে চলে যাবেন। আর সিদ্ধান্ত নিয়ে আপনারা 21 সাল, 22 সাল, 23 সাল এবং আপনি লেগে থাকেন, আপনি পরবর্তী জেনারেশনের জন্য একটা 100% আয় করে যাবেন। আজকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের সেশন আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।